আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস PA20 প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 20তম ক্লাস, চ্যাপ্টার অ্যাডজাস্টমেন্ট প্রসেস, সাবজেক্ট নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল। আমরা গত ক্লাসে নিয়েছি মেজর অ্যাডজাস্টিং জার্নাল। তার মানে কাইসুকি মিলের বইতে যে মেজর টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং আমাদের দেশের লেখকবৃন্দ ঠিক একইভাবে শ্রেণীবিভাগ দেখিয়েছেন, কিন্তু বাস্তবে ব্যবসা প্রতিষ্ঠানে যে আরও কিছু সমন্বয় প্রয়োজন হয় সেগুলোকে প্রকারভেদের আন্ডারে কেউ দেখানো প্রয়োজন মনে করে নাই, কিন্তু যেটা আমার কাছে যথার্থ মনে হয়নি। সে কারণে আমি নতুন করে সমন্বয় শ্রেণীবিভাগ দেখিয়েছি, যেখানে এখন দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টিং জার্নাল, সেক্ষেত্রে সমন্বয়গুলোকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। যেটা কাইসুকি মিলের বইতে আছে, তো ওটা তো অবশ্যই যথার্থভাবে অ্যাজ ইট ইজ দেখানো হয়েছে যে মেজর অ্যাডজাস্টিং জার্নাল 4 ধরনের, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আর নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল 2 ভাগে ভাগ করা হয়েছে। নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল 1 নম্বরে এস্টিমেটেড, 2 নম্বরে রেকটিফাইড, আনুমানিক এবং ভুল সংশোধনী। আনুমানিককে 3 ভাগে ভাগ করা হয়েছে, 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, 7 ফর ইনভেন্টরি রিলেটেড। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা তো বলার অপেক্ষাই রাখে না যে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই যেখানে কিছু না কিছু স্থায়ী সম্পত্তি না আছে। স্থায়ী সম্পত্তি ব্যবহার করলেই স্বাভাবিকভাবে সম্পত্তির মূল্য হ্রাস পায়। সেটাই হচ্ছে যে হিসাব খালের বণ্টিত অংশটাই হচ্ছে অবচয়। তো অবচয়ের জন্য যে জার্নাল হয় সেটা আমরা জানি। স্বাভাবিকভাবে আমরা যে 4 ফর এক্সপেন্স, আমরা সাধারণ জাবেদা করার সময় যে অবজেক্ট নাম্বার 4 ফর এক্সপেন্স খরচের জন্য, সেখানেই আমরা জাবেদা জেনে এসেছি যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, অবচয় খরচ ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। কাইসুকি মিলের বইতে যে কন্ট্রা অ্যাসেট নামে যে 2টি এন্ট্রি দেখানো হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, আরেকটি হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এইগুলো আসলে আনুমানিক ভবিষ্যৎ ব্যবস্থা, যে এগুলো যে বাকিতে বিক্রয় করার কারণে যে দেনাদার সৃষ্টি হয়েছে, বাস্তবে আদায় করতে গেলে কিছু টাকা অবশ্যই অনাদায় থাকবে। এই যে অনাদায় হতে পারে, এর যে ভবিষ্যৎ ব্যবস্থা, সেটাই হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। আর স্থায়ী সম্পত্তি ব্যবহার কারণে যে ক্রমেই স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়, তার আর হিসাবকালের বণ্টিত অংশই হচ্ছে অবচয়। তো তার মানে আমরা জানতে পারলাম যে অবচয় সঞ্চিতি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এবং অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এই দুটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, সম্পত্তির বিপরীত হিসাব, যেটাকে আমরা সম্পত্তি হ্রাস নামে আখ্যায়িত করতে পারি। দ্যাট মিন্স অ্যাসেট ডিক্রিজ, সম্পত্তি হ্রাস, যেটাকে কাইসুকি মিল কন্ট্রা অ্যাসেট, সম্পত্তি বিপরীত হিসাব নামে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা 5 জানলাম, 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এবং এটা আমরা সাধারণ জাবেদায় আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। আর 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচের জন্য আমরা পৃথকভাবে একটা ক্লাস নেব, সেখান থেকেই ম্যাক্সিমাম ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আসলে আমরা সবাই জানি ব্যাড ডেট এক্সপেন্স হিসাব বিজ্ঞানে একটু জটিল বিষয়। তো আমার বইতে ইনশাল্লাহ এটার জন্য বহু পরিশ্রম করা হয়েছে, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। 4 পৃষ্ঠায় প্রায় 14টা কেস, সমস্যা এবং সমাধান দেখানো হয়েছে। তো এটা স্বাভাবিকভাবে আমরা জানি যে
সমস্ত অঙ্কে রেয়ামিলে বা সমন্বয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া না থাকে, সেক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে অনাদায়ী পাওনা ধার্য করার জন্য আমরা জাবেদা করি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যে ক্ষেত্রে রেয়ামিলে বা সমন্বয়ে সঞ্চিতির কথা থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি রেয়ামিলে যদি উল্লেখ থাকে বা সমন্বয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলে, সেক্ষেত্রে অনাদায়ী পাওনা ধার্যের জন্য জাবেদা হবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এটা এক্ষেত্রে আমরা ইনশাল্লাহ পৃথকভাবে ক্লাস থেকেই জানলে উত্তম হবে এবং পৃথকভাবে জানানো হবে। 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স আর 7 ফর ইনভেন্টরি রিলেটেড। আচ্ছা, এখানে লক্ষণীয় যে 5 নাম্বার ডিপ্রিশন এক্সপেন্স, এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, কারণ এই খরচটা অনগদ খরচ। এটা আসলে একটা আনুমানিক ভবিষ্যৎ ব্যবস্থা, কারণ এটা তো আর সুনির্দিষ্টভাবে এটা ক্যালকুলেট করা যায় না। এটা একটা আনুমানিক একটা বন্টন প্রক্রিয়া, অনুমান ভিত্তিক। ব্যাড ডেট এক্সপেন্সও তাই, আসলে বাস্তবিক পক্ষে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কত টাকা আদায় হবে কি হবে না এটা সুনিশ্চিত করে বলা যায় না, এটাও আনুমানিক। তারপরে 7 ফর ইনভেন্টরি রিলেটেড, মজুদ সংক্রান্ত, এটাও আনুমানিক, কারণ আমরা এসএসসি ইন্টার পূর্ব দুটি ক্লাস থেকে জেনে এসি আর্থিক বিবরণী করতে যে যখন আমাদের র্যামিলে সমাপনী মজুত পণ্যের মূল্য এত টাকা, বাজার মূল্য এত টাকা, দ্যাট মিন্স ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে একটি পার্থক্য থাকে। সেক্ষেত্রে রক্ষণশীল নীতি অনুসারে ক্রয় মূল্য এবং বাজার মূল্য মধ্যে যেটি কম সেটি হিসাবভুক্ত করা হয়ে থাকে। দ্যাট মিন্স সুনিশ্চিত করে কোনো মজুত পণ্যের মূল্য দেখানো যায় না, তার মানে এটা হচ্ছে অনুমান ভিত্তিক। তার মানে আমরা যে নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল দুই ভাগে ভাগ করেছি, যে 1 নাম্বার এস্টিমেটেড, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা মেজর অ্যাডজাস্টিং জার্নাল গত ক্লাসে জেনেছি 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, 2 ফর অ্যাক্রুড রেভিনিউ, 3 ফর প্রিপেড এক্সপেন্স, 4 ফর আনআর্ন রেভিনিউ। সুতরাং আজকে যেটা এস্টিমেটেড 3 প্রকার, এটা হচ্ছে 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, 7 ফর ইনভেন্টরি রিলেটেড। আর নন মেজর অ্যাডজাস্টিং জার্নালের আরেক প্রকার হচ্ছে রেকটিফাইড, ভুল সংশোধনীয় সংক্রান্ত যে সমস্ত সমন্বয় ব্যবসায়ী সাধারণত ঘটে থাকে, সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে 8 ফর রেকটিফাইড পারচেজ রিলেটেড, 9 ফর রেকটিফাইড সেলস রিলেটেড, 10 ফর রেকটিফাইড ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ রিলেটেড, 8 ফর রেকটিফাইড পারচেজ রিলেটেড। ক্রয় সংক্রান্ত ভুল সংশোধনী আমরা দেখে থাকি, বাস্তবে ক্রয় সংক্রান্ত সমন্বয় পরীক্ষায় দু একটা এসে থাকে, কম আসে, কিন্তু এসএসসি এবং ইন্টারে বেশি দেখা যায়। এক্ষেত্রে যেটা বক্তব্য হচ্ছে যে ক্রয় যদি হিসাবভুক্ত করতে বাদ পড়ে যায়, ক্রয়কৃত পণ্য হিসাবভুক্ত করতে যদি বাদ পড়ে যায়, অলিখিত থাকে, তাহলে পারচেজ ডেবিট। আর ক্রয়কৃত পণ্য যদি অন্য কোনো কাজে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এখন পারচেজ ক্রেডিট করে সমন্বয় জাবেদা করতে হবে। তারপরে 9 ফর সেলস রিলেটেড, বিক্রয় সংক্রান্ত, এক্ষেত্রে একই ধরনের বক্তব্য বলার প্রয়োজন রাখে। যদি বিক্রয় হিসাবভুক্ত করতে বাদ পড়ে যায় তাহলে সেলস ক্রেডিট, আর যদি বিক্রয়ের মধ্যে অন্য কোনো বিক্রয় যদি ভুলে ডেবিট হয়ে থাকে, তারপরে এখানে বিক্রয়ের ব্যাপারটা, যেটা এখানে পারচেজ বিক্রয়ের ব্যাপারটা আমরা উদাহরণ দেখে বললে বেটার হবে। ভুলে বিক্রয় হিসাবভুক্ত করতে বাদ পড়লে সেলস ক্রেডিট, কিন্তু ভুলে সেলস ক্রেডিট করে থাকলে সেলস ডেবিট করে সমন্বয় জাবেদা করতে হয়।
তো এক্ষেত্রে আমরা জানি যে বিক্রয় হিসাবভুক্ত করতে বাদ পড়লে তার মানে বিক্রয়ের জন্য যে সাধারণ জাবেদা করা লাগতো সেটাই করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে সেলস অফ অ্যাসেট ইনক্লুডেড ইন দ্য সেলস ডে বুক, দ্যাট মিনস আমরা এখানে সম্পত্তি বিক্রয় করেছি কিন্তু ভুলে সেলসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সে কারণে এখন সেলসকে কমানোর জন্য সেলস ডেবিট এবং নেম অফ অ্যাসেটস ক্রেডিট। তারপরে তার মানে সেলস রিলেটেড ভুলে বিক্রয় হিসাবভুক্ত বাদ পড়লে সেলস ক্রেডিট করতে হবে, আর যদি ভুলে সেলস ক্রেডিট করা হয়ে থাকে তাহলে এখন সেলসকে ডেবিট করে সমন্বয় জাবেদা করতে হবে। তারপরে 10 নাম্বার যেটা হচ্ছে যে রেকটিফাইড অফ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ রিলেটেড, ভুল সংশোধনীয় মূলধন ও মুনাফা জাতীয় সংক্রান্ত। তার মানে আমরা যদি মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় অন্তর্ভুক্ত করে থাকি সেটাকে সংশোধন করার জন্য যে জাবেদা, আমরা ইতিপূর্বে যারা এসএসসি ইন্টারে কমার্স পড়েছে তারা জানি একটা সমন্বয় আমাদের এসএসসি থেকে শুরু হয়েছে যে মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে। ইফ ক্যাপিটাল এক্সপেন্স স্টেটেড অ্যাজ রেভিনিউ এক্সপেন্স, যদি মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত থাকে তার মানে মেশিন সংস্থাপন ব্যয় তার মানে মেশিন ইনস্টলেশন কস্ট, অফকোর্স ইট ইজ এ ক্যাপিটাল এক্সপেন্স বাট রংলি রেকর্ডেড অ্যাজ এ রেভিনিউ এক্সপেন্স। মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এটা যদি ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে, মুনাফা জাতীয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে মজুরি খরচ যে বৃদ্ধি পেয়েছে এই জন্য মজুরি খরচকে এখন ক্রেডিট করে ওটাকে হ্রাস করতে হবে, ওয়েজেস এক্সপেন্স ই মাইনাস তাই ক্রেডিট। আর যে মেশিনারি ইনস্টলেশন কস্ট মূলধন জাতীয় ব্যয়, এই জন্য মেশিনারি অ্যাসেটকে বৃদ্ধি করতে হবে, এই জন্য মেশিনারি ডেবিট এ প্লাস। তো 10 নাম্বার। তাছাড়াও দ্যাট মিন্স আমাদের নন মেজর অ্যাডজাস্টিং জার্নালকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এস্টিমেটেড রেকটিফাইড। এস্টিমেটেডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, 7 ফর ইনভেন্টরি রিলেটেড। আর রেকটিফাইডকে 3 ভাবে ভাগ করা হয়েছে, 8 ফর rectified purchase related, 9 for rectified sales related, 10 for rectified capital and revenue related। তাছাড়াও আরেক ধরনের সমন্বয় ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় যেগুলো উপরোক্ত মেজর এবং নন মেজর 10টি সমন্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না বা একই সাথে 2টি নিয়ম কার্যকরী হয়, সেক্ষেত্রে আমরা MN 11 ফর আদার অ্যাডজাস্টিং জার্নাল হিসাবে হিসাবভুক্ত করব। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা আজকে নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল আলোচনা করছি। সেক্ষেত্রে আমরা প্রথমেই বললাম যে নন মেজর অ্যাডজাস্টিং জার্নালকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে এস্টিমেটেডকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা আমরা সাধারণ জাবেদায় জেনেছি। 6 ফর ব্যাড ডেট এক্সপেন্স, এটাকে আলাদাভাবে একটা ক্লাস নেওয়া হবে। আর ইনভেন্টরি রিলেটেড, ইনভেন্টরি রিলেটেড সমন্বয় জাবেদা কি হবে এটা আলোচনা করা বাদ পড়েছে, তো সেটা আমি আলোচনা করতেছি। যে সাপোজ ধরি ইন্ডিং ইনভেন্টরি টাকা 4000, গুড ডিস্ট্রয়েড বাই ফায়ার 500, উইথ এ ক্লেম ফ্রম ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্টেড টাকা 350, সমাপনী মজুদ পণ্য 4000 টাকা। আর তারপর বলা হচ্ছে যে আগুনে পুড়ে গিয়েছিল 500 টাকা পণ্য, যাহার মধ্যে 350 টাকা বীমা কোম্পানি দিতে রাজি হয়েছে। তো যেহেতু ক্রয়কৃত পণ্য অবিকৃত থেকে যায় বা বিনষ্ট হয়, তাই ক্রয়কৃত পণ্য কমে যাবার কারণে ক্রয় ক্রেডিট হয়, এবং অবিকৃত থাকলে ইনভেন্টরি সম্পত্তি নামে ডেবিট হবে। কিন্তু পুড়ে নষ্ট হওয়া বাবদ বীমা কোম্পানির নিকট পাওনা থাকলে বা দিতে রাজি হলে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল ডেবিট, কারণ এ প্লাস।
আর যেটুকু বীমা কোম্পানি দিতে রাজি হয় না, এটা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, তাই লস বাই ফায়ার ডেবিট হবে। তো ঠিক আমরা এই উদাহরণের ক্ষেত্রে তাহলে দেখি, এখানে হবে হচ্ছে ইনভেন্টরি সম্পূর্ণ মজুদ পণ্য 4,000 টাকা, তার মানে সম্পূর্ণ মজুদ পণ্য হচ্ছে অ্যাসেটস, ইনভেন্টরি এ প্লাস ডেবিট। হ্যাঁ, এখানে ইনভেন্টরি যে এ প্লাস ডেবিট কত টাকা হবে, এখন যে আমরা বললাম সম্পূর্ণ মজুদ পণ্য 4,000 টাকা, আর এর ভিতরে যদি 500 টাকা আগুনে পুড়ে যাওয়া বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে, সেক্ষেত্রে এখন ভালো পণ্য আছে 3,500 টাকা, তাই সেক্ষেত্রে জাবেদা হবে ইনভেন্টরি এ প্লাস ডেবিট 3,500 টাকা, আর ইন্স্যুরেন্স ক্লেম রিসিভেবল 350 টাকা এ প্লাস, আর যেটুক আগুনে পুড়ে যাওয়া ক্ষতিটা বীমা কোম্পানি দিতে রাজি হলো না 150 টাকা, ওটা হচ্ছে অ্যাবনর্মাল লস ই প্লাস ডেবিট, আর পারচেস 4,000 ই মাইনাস ক্রেডিট, পারচেস ই মাইনাস 4,000 ক্রেডিট। তো আমরা তাহলে এখানে আমরা এস্টিমেটেড 3টা আলোচনা হয়েছে, হ্যাঁ, রেকটিফাইড, পার্সেস রিলেটেড, সেলস রিলেটেড, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ রিলেটেড। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা ব্যবসায় যে সমস্ত সমন্বয়গুলো সংগঠিত হয়ে থাকে সেটাকে আমরা সিরিয়াল করে নিলাম, সেটা হচ্ছে গ্রামার ভিত্তিক শিক্ষার সুবিধার্থে। এখানে আমাদের সমন্বয় জাবেদা হিসাব বিজ্ঞানে খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। দ্যাট মিন্স আমরা যদি সাধারণ জাবেদাকে হিসাব বিজ্ঞানে দেহ হিসাবে আখ্যায়িত করি, সেক্ষেত্রে সমন্বয় জাবেদাকে অবশ্যই মাথা হিসাবে গণ্য করতে পারি। তো মাথা, দ্যাট মিন্স মাথা ক্লিয়ার হলেই আমাদের দেহের কোথায় কি সমস্যা সেগুলো ধরা পড়বে। তো আমরা সমন্বয় জাবেদা পারা মানে সাধারণ জাবেদা অবশ্যই ক্লিয়ার, এক্ষেত্রে বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে আমরা সমন্বয় জাবেদাকে মোট 11টা শ্রেণীতে ভাগ করেছি, সেটা হচ্ছে 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স, 2 ফর অ্যাক্রুড রেভিনিউ, 3 ফর প্রিপেড এক্সপেন্স, 4 ফর আনআর্নড রেভিনিউ, 5 for depreciation expense, 6 for bad debt expense, 7 for inventory related, 8 for parcel related, 9 for sales related, 10 for capital and revenue related, 11 ফর আদার অ্যাডজাস্টিং জার্নাল। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নন মেজর অ্যাডজাস্টিং জার্নাল আলোচনা করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ মডেল অ্যাডজাস্টিং জার্নাল আলোচনা করা হবে। মডেল অ্যাডজাস্টিং জার্নাল তার মানে এক নজরে 11টা সমন্বয়ের কি জাবেদা হবে সেটা আমরা জানব। তারপরে ক্লাসে আমরা জানব যে সমন্বয় জাবেদা করতে লক্ষণীয় বিষয়সমূহ কি কি। তারপরে ক্লাসে ইনশাআল্লাহ আমরা উদাহরণ শুরু করব। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমি সমন্বয় জাবেদা ক্লাসকে একটু ডিটেলস করছি, তার মানে যার যেখানে বুঝে নেওয়ার ঘাটতি আছে বা ক্লিয়ার করে বোঝার প্রয়োজনের স্বার্থে আমি ডিটেলস করার সিদ্ধান্ত নিয়েছি। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।